গত ক্লাসে আমরা একটা প্রবলেম সলভ করছিলাম। আজকে আমরা আরো একটা দুইটা প্রবলেম আমরা দেখবো, চেষ্টা করবো সলভ করার জন্য। তোমাদের আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, সৃষ্টি আমি দেখলাম দু একজন পাঠাইছো, এখন আমি চেক করে সুযোগ হয় না, দু একটা দেখছি। কালকে তামান্না পাঠাইছিল, তামান্না ঠিক আছে, কে যেন আরেকজনকে পাঠাইছিল কালকে, আর আজকে সম্ভবত সৃষ্টি পাঠাইছে। আর কে পাঠাইছে? আমি পাঠাইছি। তুমি পাঠাইছো। দুইটা আমার ওই যে আগের অংশের ওই যে সংখ্যা পদ্ধতির উপরে দুইটা কোয়েশ্চেন দিয়েছিল, এগুলো একটু প্র্যাকটিস। আমরা দুই একটা প্রবলেম দিব। আমরা আজকে আবার দুই একটা প্রবলেম আমরা সার্কিটের উপরে দুই একটা প্রবলেম আমরা দেখবো। তো আমি আজকে সরাসরি চলে যাচ্ছি বোর্ডে গিয়ে আমরা প্রশ্নটা আমরা দেখি, তারপরে আমরা সলভ করার চেষ্টা করব। সাউন্ড ঠিক আছে তো? না আপনি সাউন্ড আমরা নতুন একটা পেজ নিলাম। আজকে আমরা যে সমস্যাটা দেখবো, সমস্যাটা একটা সিকু প্রবলেম আমরা দেখবো। সৃজনশীল কালকেরটা যদি এক ধরি তাহলে আমরা এটা দিলাম 2। এই প্রশ্নটা আমরা দেখি আগে প্রথমে, তারপরে আমরা এটা করি। প্রথমে আমরা ধরো এ একটা ইনপুট, বি আরেকটা ইনপুট, সি আরেকটা ইনপুট। তো এর থেকে একটা কানেকশন গেছে, গিয়ে এখানে একটা নট গেট দেওয়া হয়েছে, নট গেট। বি থেকে একটা কানেকশন, এটার সাথে একটা নট গেট, সির সাথে একটা কানেকশন, এটার সাথে আরেকটা নট গেট দেওয়া আছে। এরপরে এই তিনটা গেটকে এটা বি আর এটা সি থেকে যেটা আসে, তিনটাকে আমরা আবার একটা এন্ড গেট দেওয়া আছে, একটা এন্ড গেট দেওয়া আছে, এখান থেকে একটা আউটপুট বের হয়েছে। এরপরে এর থেকে একটা কানেকশন খেয়াল করো, এর থেকে একটা কানেকশন নিলাম, বি থেকে একটা কানেকশন নিলাম, তারপরে সুবিধা হচ্ছে না বুঝে নিই, আর সি থেকে আর একটা কানেকশন নিলাম। এই তিনটাকে আমরা আবার একটা গেট দিলাম, এটার নাম হলো, দেখো তো গেটটা আমরা এই গেটটা দিলাম। এই দুইটা গেটকে আবার এটার থেকে একটা ইনপুট, আর এটা, এই দুইটাকে আবার আমরা আরেকটা এটা আবার ইনপুট দিলাম, এখানে দিলাম ওয়াই, আমরা ওয়াইটা বের করলাম। এটা একটা উদ্দীপক, এটা ধরো আমার চিত্র 1, এটা ধরলাম আমরা চিত্র 1। আর চিত্র 2 তে আরেকটা অংশ আছে, এখানে একটা সত্যক সারণী দেওয়া আছে। আমরা সত্যক সারণীটা যদি দেখি, এখানে একটা আছে ইনপুট, একটা কলাম আছে, আর একটা আছে আউটপুট। ইনপুটে আমাদের দুইটা ভেরিয়েবল, একটা ধরো পি আর একটা ধরো কিউ, আর আউটপুটে ধরলাম আমরা এটা আর। এই টেবিলটাতে আমাদের যে মানগুলো আছে, আমরা 0 0 0 1 1 0 1 1 এরকম একটা টেবিল দেওয়া আছে আমাদের। আউটপুট বললাম, আউটপুটে আছে এটা 0, এটা 1, এটা 1, আর এটা 0। এটা হলো চিত্র 2। এখন প্রশ্নগুলো আমরা একটু দিচ্ছি। হলো চিত্র 2।
দুইটা চিত্র আমরা দেখলাম, দেখা যাচ্ছে চিত্রগুলো? জি স্যার, দেখা যাচ্ছে। এতে একটা সার্কিট দেওয়া আছে আর বিতে একটা সত্যক সারণী দেওয়া আছে। প্রশ্নগুলো যদি আমরা দেখি, এটা এই যে প্রশ্নটা আমরা লিখতেছি এটা নটরডেম কলেজে একবার প্রশ্ন করছিল। আগে প্রশ্নটা আমি একটা বই থেকে নিচ্ছি। প্রথম প্রশ্নটা বলা আছে লজিক গেট আমরা সবাই পারবো লজিক গেট। দ্বিতীয় অংশটা দেওয়া আছে a plus 1 equal to 1 ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো। আর বতে বলা আছে চিত্র ওয়াই থেকে চিত্র 1 থেকে ওয়াই নির্ণয় করো বা ওয়াই নির্ণয় করো। আর গতে বলা আছে চিত্র 2 এর প্রশ্নটা একটু খেয়াল করো। চিত্র 2 এর আর দ্বারা নির্দেশিত সেট দিয়ে চিত্র 1 এর ওয়াই এর সমীকরণকে বাস্তবায়ন করে দেখাও। বাস্তবায়ন করে দেখাও বা বাস্তবায়ন করা সম্ভব কিনা ব্যাখ্যা করে এইভাবে দিতে পারে। তাহলে এই হলো আমাদের প্রশ্নটা যদি আমরা আবার একটু দেখি, এখানে একটা সার্কিট দেওয়া আছে, এখানে একটা সত্যক সারণী লজিক গেট কি এটা পারবো না আমরা সবাই? লজিক গেট কাকে বলে? এটা কি পারি সবাই? একজন বলো তো লজিক গেট কি? বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো কোন শহরে আগমন উপলক্ষে যে তোরণ নির্মাণ করা হয় তাকে বলা হয় লজিক গেট, তাই না? যে সকল ডিজিটাল সার্কিট যুক্তিমূলক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে থাকে সে সকল সার্কিটকে লজিক গেট বলে। ভেরি গুড। হ্যাঁ, যুক্তিমূলক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে সেটাকে বলা হয় লজিক গেট। আচ্ছা, এটার ব্যাখ্যাটা কি দিবা? a plus 1 equal to 1 ব্যাখ্যা করো। এখানে এটা কি বলো তো? এটা কি? এখানে এটা কি বলতে পারছো না? মাহিন, এটা কি? এটা কি? 0 অথবা 1। 0 অথবা 1। এটাকে কি বলি আমরা? বুলিয়ান অ্যালজেব্রা এটাকে কি বলি? এটাকে চলো স্যার, চলো। গুড। এটাকে বলা হয় বুলিয়ান চলক। বুলিয়ান চলকের মান হয় 0 অথবা 1 হবে। তাহলে আমরা এর মান যদি 0 দিই তাহলে দেখো এই বাক্যটা সত্য হবে। এর মান যদি 1 তো বুলিয়ান ধ্রুবক, 1 তো কোনো পরিবর্তন নাই। আর এটা হলো চলক, তাহলে এ যেহেতু চলক এবং এটা একটা বুলিয়ান চলক, সুতরাং এর মান হয় 0 হবে অথবা 1 হবে। এর মান 0 ধরে আমরা দেখবো এটা সত্য, এর মান 1 ধরে দেখবো সত্য। এটাই জাস্ট আমরা ব্যাখ্যা করে দিয়ে দেবো যে এটা একটা বুলিয়ান এক্সপ্রেশন বা বুলিয়ান সমতা। এখানে এ একটা বুলিয়ান চলক, এর মান 0 ধরে বাক্যটা সত্য হয়, আর এর মান 1 ধরে বাক্যটা সত্য হয়। পারবো না? 0 ধরলে 0 plus 1 equal to 1, আর 1 ধরলে 1 plus 1 equal to 1। ঠিক আছে? পারবো না এটা ব্যাখ্যা করতে? জি স্যার, পারবো। এটা আমরা ব্যাখ্যা করে দেব। এবার আসি আমরা এটাতে 3 নাম্বারটাতে গতে চিত্র 1 থেকে y এর মান নির্ণয় করব। এটাও পারবো আমরা।
যেহেতু গতদিন আমরা দেখছি, এটা পারবো না। আমি এই জায়গাটাতে আমরা ওয়াই এর মানটা বের করার চেষ্টা করি। আমি এই চিত্র আর নতুন করে আঁকলাম না, এখানে আমরা যদি বের করি তাহলে এখানে খেয়াল করো, এ এর সাথে নট গেট পার হওয়ার পরে কি হবে, এখানে আউটপুটটা কি হবে, এ নট হবে। এখানে বি সামনে নট গেট পার হওয়ার পরে এটা হবে বি নট, এটা হবে এই গেটটার নাম কি, পরের যে গেটটা আছে এই গেটটার নাম কি, এন্ড গেট। এন্ড গেট কি করে, এন্ড গেটের কাজ গুণ না যোগ, গুণ। তাহলে এই তিনটা, তার মানে এখানে আউটপুটটা কি হবে, আউটপুটটা কি হবে, এ নট বি নট সি নট। এ নট বি নট সি নট, গুড, এ নট বি নট সি নট। তাহলে এই অংশটা হয়ে গেল। আর এই যে গেটটা, পরে যে গেটটা আছে নিচে, এই গেটটার নাম কি, ন্যান্ড গেট। ন্যান্ড গেট কি করে, আউটপুটটা কি হয়, ইনপুট গুলোর পূরক, ইনপুট গুলোর গুণফলের বিপরীত বা পূরক। তাহলে এই ন্যান্ড গেটের একটা ইনপুটে আরেকটা বি আরেকটা সি, তাহলে এখানে আউটপুটটা কি হবে, এবিসি এবিসি হোল নট, নাকি এ নট বি নট সি নট, এবিসি হোল নট। এবিসি হোল নট। অর্থাৎ একটা ইনপুট হলো এ, আরেকটা ইনপুট হলো বি, আরেকটা ইনপুট হলো সি, তাহলে এর উপরে গুণফলের নট, এই কাজটা করে লোক ন্যান্ড গেট। এরপরে এই গেটটার নাম কি, পরে যে গেটটা আছে এই গেটটার নাম কি, এই গেটটা এন্ড গেট। এন্ড গেট। এটা একটা সোজা, আমি হালকা একটু হয়তো বাঁকা হয়ে গেছে, এটা আসলে এন্ড গেট। এই দাগটা সোজাই হবে, একটু হালকা বাঁকা বাঁকা মনে হচ্ছে, এটা সোজা দাগ ধরে নিতে হবে। এটা একটা এন্ড গেট। এন্ড গেটের কাজ কি, গুণ করবে। তাহলে ওয়াই এর মানটা কি হবে, ইনপুট দুইটা গুণ হবে, বলো তো গুণ হলে কি হবে, এখানে আবার ওয়াই সমান কি লিখবো আমরা, ওয়াই সমান এ নট বি নট সি নট ইনটু এবিসি হোল নট ইনটু এ বি সি হোল নট। তাহলে আমরা ওয়াই এর মানটা পেয়ে গেলাম। তাহলে আমরা দ্বিতীয় অংশটা কিন্তু আমরা করে ফেললাম, কিন্তু এটাকে একটু সরল করতে হবে। এই যে দ্বিতীয় অংশটা বলছে না যে চিত্র 1 থেকে ওয়াই নির্ণয় করো, ওয়াই আমরা বের করলাম ঠিকই আছে, কিন্তু এই জায়গাটাকে একটু সরল করতে হবে, সরল করে আমরা একটু দেখতে পারি। তাহলে এই সরলের কাজটা আমি নিচে করি, ঠিক আছে। এটা তো আমরা চিত্রের পরে কাজটা করতে হবে, এই জায়গাটা তো আমরা বুঝছি সবাই, তাই না, এটা বুঝছি না আমরা এই অংশটুকু। আচ্ছা, এটাকে এখন আমরা একটু সরল করি, সরল করার জন্য আমি একটু নিচে যাচ্ছি। তাহলে আমরা ওয়াই এর মানটা আমরা যেটা পাইলাম, আমরা এখানে লিখলাম যে ওয়াই ইকুয়াল টু আমরা পাইছি হলো এ নট বি নট সি নট, এটা আমরা চিত্র থেকে পাইছি, ইনটু এ বি সি হোল নট। এখন আমরা কি করব, দ্বিতীয় যে অংশটা আছে সেটা, এটা একটু উপপাদ্য হতে পড়ে না, কোন উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্য। তাহলে এটা সমান আমরা লিখবো প্রথমটার উপরে পূরক, এ নট প্লাস বি নট প্লাস সি নট, গুড, যোগ হবে বি নট প্লাস সি নট। এটা হলো ডি মর্গানের উপপাদ্যটা আমরা ব্যবহার করি। চাইলে ডান পাশে তুমি নোট দিয়ে দিতে পারো, এখানে যে এটা ডি মর্গানের উপপাদ্য, এই কথাটাও লিখতে পারো অথবা সূত্রটাই লিখতে পারো, যেন লিখে দিতে পারো ডি মর্গানের উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য ব্যবহার করে, ডি মর্গানের উপপাদ্য অনুসারে যেটা লিখো সেটা লিখতে পারো, ও খাদ্য অনুযায়ী, এটা আমরা লিখলাম। ওকে, এখন কি করবো আমরা, জাস্ট আমরা এটাকে গুণ করে দিই, এটাকে কি করবো আমরা গুণ করে দিই। তাহলে আমরা যদি গুণ করি তাহলে তিনটা টার্ম হবে, এখানে এ নট বি নট সি নট, তার সাথে এ নট হবে, তারপরে প্লাস জাস্ট সিম্পল গুণ, অ্যালজেব্রাতে আমরা যেভাবে গুণ করি, এ নট বি নট সি নট, তার সাথে বি নট আছে, তারপর হবে প্লাস, প্লাস কি হবে, এ নট বি নট সি নট সি নট, ঠিক আছে। এটা গুণটা কি, জাস্ট জেনারেল অ্যালজেব্রা আমরা যেভাবে গুণ করি সেই গুণটা করলাম। এখন কি দেখো, এখানে আছে এ নট আর এখানে এ নট আছে, তাহলে এ নট দুইটা আছে, তাহলে দুইটা যদি গুণ করি কি হবে, এ নটই হবে। তাহলে আলটিমেটলি এই টার্মটা গুণ করে গুণ কি আসবে, এই টার্মটা গুণ করে কি আসবে, এ নট বি নট সি নট, এ নট বি নট সি নট। দ্বিতীয় টার্মটা কি হবে তাহলে, এখানে বি নট দুইটা আছে, সি নট। তাহলে এ নট বি নট আর বি নট গুণ করলে বি নট হবে, তাহলে আমরা বি নট
আর সি নট। তুমি চাইলে আরেকটা লাইন লিখতে পারো, এ নট আর এ নট একসাথে লিখতে পারো, লিখে তারপরের লাইনে লিখতে পারো। এমনি আমরা বুঝতে পারতেছি যে বি নট আর বি নট আছে, তাহলে বি নট গুণ করলে বি নট, তাহলে এখানে আলটিমেটলি আসবে এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। এরপরেরটা হবে এ নট বি নট সি নট। এখানে সূত্রটা আমরা যেটা ব্যবহার করছি, সূত্রটা হলো এটা, মানে এ ইন্টু এ, এটা গুণ করলে কি হয়, এ হয়। এই সূত্রটা আমরা ব্যবহার করছি। বুঝতে পারছি এটা? জি স্যার। সূচি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আমাকে বলো তো তিনটা টার্ম একই না ভিন্ন? একই। একই যদি হয় তাহলে তিনটাকে যোগ করলে কি হবে? যে কোনো একটা হবে। একটা হবে, অর্থাৎ a প্লাস a প্লাস a ইজ ইকুয়াল টু কি হয়, a হয়। এই সূত্রটা আমরা তাহলে এখানে আমাদের সিম্পলি আসবে a নট বি নট সি নট। এতটুকু চিত্রের পরে যদি আমরা এতটুকু লিখে দিই তাহলে উত্তরটা সম্পূর্ণ হবে। ঠিক আছে, প্রথমে আমাদের কি করতে হবে, চিত্রটা দিতে হবে, চিত্র এটা দিতে হবে, এটার নিচে আমাদের এই অংশটা লিখতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি এটা সবাই? জি স্যার। আচ্ছা, এখন আমরা তৃতীয় অংশটা আসি। তৃতীয় অংশটা চতুর্থ অংশটা। চতুর্থ অংশটা প্রশ্নটা যদি আমরা একটু দেখি, চিত্র 2 এর দ্বারা, তার মানে চিত্র 2 দ্বারা নিশ্চয়ই কিছু একটা বোঝায়। বলে চিত্র 2 এর দ্বারা কি বলছে, চিত্র 2 এর দ্বারা ওয়াই সমীকরণকে বাস্তবায়ন করা সম্ভব। ওয়াই এর যে মানটা আমরা পাইলাম এটাকে বাস্তবায়ন করা যাবে। ঠিক আছে, এটাকে বাস্তবায়ন করা যাবে কিনা, আর চিত্র 2 দ্বারা এটাকে বাস্তবায়ন করা যাবে কিনা, আর গেলে এটা দেখাবে। ঠিক আছে, যদি সম্ভব হয় বাস্তবায়ন করে দেখাবে। প্রশ্নটা আসলে হবে এরকম, বাস্তবায়ন, এখানে প্রশ্নটা হবে বাস্তবায়ন করা সম্ভব কিনা, করা সম্ভব কি না দিয়ে যদি সম্ভব হয় তাহলে বাস্তবায়ন করে দেখাবে। ঠিক আছে, সম্ভব হলে বাস্তবায়ন করে দেখো, এই লোক। এখন আমরা চিত্র 2টা যদি আমরা একটু খেয়াল করি, চিত্র 2টা আসলে কি কি রিপ্রেজেন্ট করে বলো তো? এখানে যে লজিকটা দেওয়া আছে ইনপুট আউটপুট, বলো তো সত্যক সারণী। কিসের সত্য সারণী, কোনটা, কোন কিসের সত্য সারণী? এখানে দেখো 0 0 যোগ করলে 0 আছে, 0 1 যোগ করলে 1 আছে, 1 0 যোগ করলে 1, আর 1 1 যোগ করলে 0 আসছে। কেউ বলতে পারবা এটা কি? স্যার NAND গেট। NAND গেট। NAND গেট। আর কেউ? মাহিন, এটা কোনটাকে নির্দেশ করে? স্যার এটা নাকি স্যার এটা? আরে এটা কই গেল, তোমরা তো সব ভুলে গেছো। স্যার গেট আমরা কয়টা পড়ছি, 7টা গেট পড়ছি না? যৌগিক গেট পড়ো, যৌগিক গেট 4টা যে গেট, বিশেষ গেট আর সর্বজনীন গেট। সর্বজনীন তো গেট না, গেটে এটা না, বিশেষ 2টা গেটের একটা এখানে। বিশেষ কোন গেটটা আমি একটু বলে দিই, বলো। বিশেষ 2টা গেট আমরা পড়ছিলাম, কি কি গেট? XOR গেট আর XNOR গেট। XNOR গেট। তাহলে XOR গেটটা কি ছিল মনে আছে? XOR গেট কেউ কি বলতে পারো XOR গেট কি, মানে এর মূল সূত্রটা কি? দুই বা ততোধিক ইনপুটের মধ্যে বিজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 1 এবং জোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 0। রাইট, এখন তুমি এটার সাথে মিলাও তো, দেখো 1 এর সংখ্যা যদি বিজোড় হয় তাহলে হবে 1, আর 1 এর সংখ্যা জোড় হলে হবে 0। এটাই বলা আছে XOR গেট। আর XNOR এ তার উল্টা। প্রথম লাইনে দেখো 1 এর সংখ্যা নাই, নাই মানে 0 0, তাহলে 1 এর সংখ্যা জোড়, 0 হলে জোড়, জোড় হলে কি হবে 0। আর দ্বিতীয় লাইনে দেখো 1 এর সংখ্যা একটা, বেজোড়, বেজোড় হলে 1। তৃতীয় লাইনে 1 এর সংখ্যা একটা, বেজোড়, বেজোড় হলে 1। চতুর্থ লাইনে 1 এর সংখ্যা দুইটা, জোড়, জোড় হলে 0। তার মানে এটা XOR গেট কে রিপ্রেজেন্ট করে। বুঝতে পারছো এটা? জি স্যার। তাহলে এখানে তুমি এই কথাটা বলতে হবে, আমরা জানি যে XOR গেটের ক্ষেত্রে বেজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 1 এবং জোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 0 হয়। তো উদ্দীপকে উল্লিখিত চিত্র 2টা XOR গেটকে প্রকাশ করে বা রিপ্রেজেন্ট করে, প্রকাশ করে, এটা XOR গেটকে রিপ্রেজেন্ট করে। এখন
তিনটা ইনপুট আমরা যেটা পাইলাম সেখানে কিন্তু ইনপুট তিনটা, ঠিক আছে? তাহলে তিনটে যদি আমরা নেই তাহলে আমার টেবিলটা কি হবে সেটা আমরা বের করবো। এবং তিনটা ইনপুটের জন্য তুমি এখান থেকে দেখো, এখান থেকে যদি আমরা করি, এখান থেকে আমি যদি আর এর মানটা বের করি, ধরো এটা থেকে যদি আমরা, আমি উত্তরে পড়ে যাচ্ছে, উত্তরটা কিভাবে লিখবো আমি দেখাচ্ছি। আমরা এখান থেকে যদি আমরা ওয়াই এর মানটা বের করতে চাই এই সত্যক সারণী দেখে, ওয়াই না সরি আর যদি বের করতে চাই তাহলে আর সমান আমরা কি লিখবো, আমরা নিয়মটা কি, যেখানে 1 আছে সেই বরাবর দেখবো আমাদের ইনপুট গুলা কি আছে। ইনপুট যদি 0 হয় তাহলে সেটা পূরক হবে, আর ইনপুট 1 হলে সেটা পূরক ছাড়া হবে। তাহলে এই বরাবর আমাদের পি এর মান আছে কত, 0, তাহলে এখানে কি লিখবো আমরা, পি নট, আর কিউ এর মান আছে 1, তাহলে লিখবো কিউ, এটা লিখবো না, পি নট কিউ। আর এটা কি বুঝছি আমরা, মনে আছে? জি স্যার। আরেকটা 1 আছে, তাহলে আরেকটা 1 যেহেতু আছে এটাকে আমরা যোগ দিয়ে লিখব প্লাস, তাহলে এই বরাবর পি এর মান কি আছে 1, তাহলে পি এর উপরে পূরক হবে না হবে না, পূরক হবে না। হবে না। আর কিউ এর উপরে কিউ আছে 0, তাহলে কিউ এর পূরক হবে। অর্থাৎ এই সত্যক সারণ থেকে আমরা আউটপুট পাইলাম এটা, ঠিক আছে? এখন আমরা দেখব আমাদের যেটা দেওয়া আছে সেখানে কিন্তু বলছে ওয়াই কে আমরা এটা দিয়ে করতে পারবো কিনা। তাহলে ওয়াই যে আমরা আউটপুটটা পাইলাম, এখানে খেয়াল করো, ওয়াই এর যে আউটপুটটা পাইলাম সেখানে কিন্তু তিনটা ভেরিয়েবল আছে, এ বি সি। তাহলে তিনটে ভেরিয়েবলের জন্য আমরা সত্যক সারণটা আমরা তৈরি করে দেখি আমরা আউটপুটটা এটার সাথে ম্যাচ করে দিই। যদি ম্যাচ করে তাহলে বলবো ওকে বাস্তবায়ন করা যাবে, আর যদি ম্যাচ না করে তাহলে বলবো যে বাস্তবায়ন করা সম্ভব নয়। বুঝছো আমরা কিভাবে করব বিষয়টা? প্রথমে আমরা এটা যে একটা এক্সঅর গেট সেটা আমরা একটা নির্দেশ করব। কেন এক্সঅর গেট? আমরা জানি এক্সঅর গেটের সংজ্ঞা অনুসারে বেজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 1 হবে, আর জোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 0 হবে। তো এই কথাটা লেখার পরে লিখবো যে উদ্দীপকের দুই চিত্রটি এই সূত্রটা মেনে চলে, সুতরাং এটা একটা এক্সঅর গেট, ঠিক আছে? তাহলে আমরা এই এক্সঅর গেটের সংজ্ঞাটা আগে লিখব। এক্সঅর গেটের সংজ্ঞাটা কি, দুই বা ততোধিক ইনপুটের মধ্যে আমরা জানি কি, দুই বা সংখ্যাটা তো জানোই তোমরা, দুই বা ততোধিক ইনপুটের মধ্যে, ততোধিক ইনপুটের মধ্যে, দুই বা ততোধিক ইনপুটের মধ্যে, এটা মধ্যে, আচ্ছা এটা ধরে দুই বা ততোধিক ইনপুটের মধ্যে বেজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য, বেজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট কি পাবো আমরা, 1 বেজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 1, এবং জোড় সংখ্যক 1 ইনপুটের জন্য জোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 0 হলে তাকে কি বলে, এক্সঅর গেট বলে। এগুলো সাথে লিখতে পারবো না আমরা, বিষয়টা যদি বুঝি। উদ্দীপকে উল্লিখিত চিত্র দুইটি এক্সঅর গেটকে প্রকাশ করে, সুতরাং এটা লিখবো আমরা। সুতরাং চিত্র 2 এক্সঅর গেট কে নির্দেশ করে, ঠিক আছে? এই কথাটা আমরা লিখবো, নির্দেশ করে। এরপরে যেহেতু আমরা ওয়াই কে বাস্তবায়ন করতে হবে, সুতরাং ওয়াই এর এখানে ইনপুট কয়টা, 3টা, তাহলে 3টে ইনপুটের জন্য আমরা সত্যক সারণীটা তৈরি করব, ঠিক আছে? তাহলে আমরা কি করব, 3 ইনপুট বিশিষ্ট এক্সঅর
গেটের সত্যক সারণী। তিনটা কেন নিব আমরা? তিনটা ইনপুট কেন নিব? যেহেতু আমরা y, হ্যাঁ বলো ঋতু। যেহেতু কি আমাদের y কে বাস্তবায়ন করতে হবে এবং y এর তিনটা ইনপুট আছে, তাই তো? তাহলে Yes, আমরা sir. একটা ইনপুট হলো a, আর একটা হলো b, আর একটা হলো c, খেয়াল করো। আর আমরা আউটপুটটা ধরলাম মনে করো এখানে আর ধরতে পারি বা আর ধরলাম, যেহেতু এটাকে আর ধরলাম, তাহলে এখানে আমরা ইনপুট গুলো আমরা নিব 0 0 0, তারপরে 0 0 1 1 নিব, তারপরে হলো 1 0 নিব, তারপরে নিব 1 1, তারপরে হলো এগুলো তো আমাদের নিশ্চয়ই জানি এটা। এরপরে আমরা নিব 100 লিখলাম, তারপরে লিখবো হলো 1 0 1, এটা হলো 5, তারপরে হলো 6, আর শেষে হলো 7। এখন আমাকে বলো, আমরা এটা কিন্তু হোমওয়ার্ক করছিলাম, মনে আছে কিনা? 3 ইনপুটের জন্য XOR গেটের সত্যক সারণী করছিলাম না হাতে কলমে আমরা? জি স্যার। এখন আমাকে বলো তাহলে এটা আমরা কমপ্লিট করব। তাহলে আমরা বলছি কি বেজোড় সংখ্যা 1 হলে আউটপুট 1 হবে। তাহলে এখানে প্রথম লাইনে 1 এর সংখ্যা কয়টা? 0টা। 0 জোড় হলে কি হবে? জোড় হলে কি হবে? 0 হবে। তাহলে এখানে হলো 1 এর সংখ্যা হলো 0টা। 0 মানে জোড় সংখ্যা, এটা তো আমরা জানি। 0 যে জোড় সংখ্যা। জি স্যার। জোড় হলে কি হবে? 0, আর বেজোড় হলো 1। তো দ্বিতীয় লাইনে 1 কয়টা আছে? একটা। এক হলো বেজোড় হলো 1। তৃতীয় লাইনে 1 আছে কয়টা? একটা। এক হলো বেজোড় হলে 1। এখানে এই লাইনে চতুর্থ লাইনে 1 আছে কয়টা? দুইটা। কি জোড় না বেজোড়? জোড় হলে কি হবে? 0। পরের লাইনে 1 আছে কয়টা? একটা। বেজোড় হলে 1। পরের লাইনে কি হবে বলো? 0। তারপরেরটাতে 0 এবং শেষটাতে 1। এখন এখান থেকে যদি আমরা আর কে বাস্তবায়ন করি, এখন লিখবো যে সত্যক সারণী হতে পাই, এই সত্যক সারণী থেকে সত্যক সারণী হতে পাই, সারণী হতে আমরা এখান থেকে যদি আরটাকে লিখতে চাই, তাহলে আমাকে বলো তো আর সমান আমরা কি লিখবো? আর সমান আমরা এই 1 গুলো আমরা নিব, এই যেখানে 1 আছে সেই 1 গুলো নিব। তাহলে 4টা 1 আছে, এই 4টা 1 বরাবর PQ ABC এর মান গুলো কি আছে আমরা দেখি। তাহলে এই 1 বরাবর এর মান 0, বি এর মান 0, আর সি এর মান 1। তাহলে কি লিখবো? A not B not C, A not B not C, যেটা 0 সেটার উপরে নট, একটা গেল, প্লাস দ্বিতীয়টা কি হবে? A not B C not, তাহলে দ্বিতীয়টা হলো এটা হলো আমরা লিখবো A এর মান 0, তাহলে নট হবে, বি এর মান 1, নট ছাড়া হবে, সি এর মান 0, এটা হবে। তৃতীয়টা A B not C not, B not C not, B not C not, গুড। তারপরেরটা শেষটা A B C, A B C, ঠিক আছে, এটা আর এর মান দেবে। এখন এটা আর আমরা গো থেকে যেটা পাইলাম, মানে গো অংশ থেকে আর এর মান যেটা পাইলাম, একটু খেয়াল করো। গো হতে আমরা আর ইকুয়াল টু কি পাইছিলাম? আর ইকুয়াল টু কি পাইছিলাম যেন? A not B not C not, A not B not C not, এটা পাইছিলাম, A not B not C not। এখন দেখো এটা কিন্তু দুটো ভিন্ন জিনিস, কি এই দুইটা, এখানে যে আর পাইলাম আর এখানে যে আর পাইলাম, গড় যে আর পাইলাম, দুইটাতে একটা। এটাকে সরল করলেও এটা এই টার্মটা আসবে। যদি সেম জিনিস আইতো তাহলে আমরা বলতাম যে এটাকে বাস্তবায়ন করা যায়। তাহলে আমরা এখানে লিখবো যে আর কে সরল করে, এটা সরল না করে আমরা দেখতে পারি, এরকম আমরা করছিলাম অবশ্য। এখান থেকে ওই যে A not কমন নিলে B not C, এটাকে যদি একটু সরল করিও, মানে XOR গেটে নেই, তুমি যদি নিতেও চাও এটাকে, একটু খেয়াল করো, এটাকে প্রথম দুইটা থেকে যদি আমরা নিই, খেয়াল করো A not কমন নেই, আমরা এটা করছিলাম ওই যে অ্যাডার যখন করি A not এখানে কমন নিলাম, এখানে হইলো B not C, আর এখানে হবে B C not, আর পরেরটা থেকে আমরা কমন নিলাম হলো A কমন নিলে এখানে থাকবে কি BC, B not C not প্লাস BC, এরকম হবে না? এটা আমরা করছিলাম আগে, চাইলে এখানে করে আবার একটু দেখাতে পারো।
না করি। তো এখানে দেখো এটা যদি করি তাহলে এখানে হলো এ নট, আর এটাকে লিখতে পারি আমরা বি এক্সর সি, এটা লিখতে পারি না? আর এখানে লিখবো আমরা এ, আর এখানে লেখা যায় কি বি মোটামুটি আমরা কানেক্টেড হয়ে গেছি যারা। তো এখন দেখো আমরা এই জিনিসটা পেলাম, এটা এটা কি পাবো, বি সি হোল নট, বি এক্স অর সি নট অথবা বি এক্স নট। এখন এটাকে যদি আমরা পি ধরছিলাম, আমরা মনে আছে কিনা, এ নট, এটাকে যদি আমরা পি ধরি তাহলে এটা পি, আর এটা হবে এ পি নট, অর্থাৎ বি এক্স অর সি কে যদি আমরা পি ধরি, পি ধরে আমরা এটা পাবো, এই লাইনটা পাবো। তার মানে এখানে আবার পাবো আমরা এ এক্স অর পি। এখন যদি আমরা পি এর মানটা এখানে বসাই, এটা মনে আছে না আমাদের, কদিন আগে তো করলাম, পি এর মান কি বি এক্স অর সি। এটাকে সরল করার পরে আমরা পেয়েছি এটা। আর আমার গ থেকে যেটা পাইলাম, গ থেকে পাইলাম আমাদের এটা। এখন দেখো দুইটা কি একই জিনিস না, তাহলে আমরা লিখবো যেহেতু গ থেকে প্রাপ্ত আর এর মান এবং ইয়ার থেকে যে আমরা পাইলাম গ থেকে প্রাপ্ত আর আর সত্যক সারণী থেকে প্রাপ্ত আর যেহেতু একই নয়, সুতরাং ওই যে যেটা বইয়ে যে ভাষাটা লিখে আছে সেভাবে আমরা একটু লিখে দিব যে এটা দ্বারা এটা বাস্তবায়ন করা সম্ভব নয়। আমরা ভাষাটা কি ছিল এখানে, এখানে যেটা ছিল যে চিত্র 2 দ্বারা আর নির্দেশিত সেট দিয়ে যে সেটটা আমরা পাইলাম, যেখান থেকে আর পাইলাম, চিত্র 1 দিয়ে ওয়াই এর সমীকরণকে বাস্তবায়ন করা সম্ভব কিনা। তাহলে আমরা এখানে কি লিখবো, সম্ভব নয় স্যার। ঠিক আছে, এই কথাটা আমরা এখানে সুন্দর করে আমরা এটা লিখে দিব। আমরা লিখব যে সুতরাং আর এর সমীকরণ সরল করে আমরা এখানে লিখবো, আমরা তো এটা সরল করে ফেলছি, যে আর যেটা এটা তো আমরা এখানে সরল করছি, এই অংশটা আমরা সরল করছি, এই অংশটা সরল করছি। তাহলে সরল করার পরে আমরা যেটা পাইলাম, আর গ থেকে যেটা পাইলাম, যেহেতু দুটো এক নয় সুতরাং এটা বাস্তবায়ন করা সম্ভব নয়, এই কথাটা আমরা এখানে লিখে দিব। ঠিক আছে, নিজের মতো করে এখানে বাস্তবায়ন করা সম্ভব নয় এটা লিখে দিব। ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার। ভাষাটা লিখতে পারবো? জি স্যার। নিজের মতো করে লিখে নিই। তাহলে আমরা এই প্রশ্নটা দেখলাম, এখন এটাতে কারো বুঝতে অসুবিধা আছে কিনা এই প্রশ্নটা আমরা দেখলাম। এখন আমরা আরেকটা প্রশ্ন আমরা একটু দেখব, দেখো তো এটা বুঝতে পারছি কিনা। এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষাতে থাকে, এই প্রশ্নটা আমরা দেখলাম এই স্ট্যান্ডার্ডের প্রশ্ন পরীক্ষাতে থাকে। আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, তোমরা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, আমি একটু খুঁজে নিচ্ছি। একটা প্রশ্ন দেখো, আমি আরেকটা প্রশ্ন নিচ্ছি, প্রশ্নটা একটু দেখো, আমাকে একটু তাহলে তোমরা একটু বলে দিলে একটু সুবিধা। ধরো এটা হলো এটা হলো দুইটা আমাদের কানেকশন, এর থেকে আমরা একটা কানেকশন নিলাম, এর সাথে আমরা একটা নট গেট দিলাম, এটা বেরোলো, আর বি থেকে আর একটা কানেকশন নিলাম, নিয়ে এই দুইটাকে আমরা একটা এন্ড গেট দিলাম, একটা
NAND গেট দেওয়ার পরে একটা আউটপুট দাঁড়িয়ে। একইভাবে এর থেকে একটা কানেকশন নিব আর বি থেকে একটা কানেকশন নিয়ে এটার সাথে একটা নট গেট দিব। নট গেট দিয়ে এই দুইটাকে আবার আমরা এটাতে একটা NAND গেট দিলাম। এই দুইটাকে আবার এই গেট এবং এই গেট, এই দুইটা গেটকে আবার আমরা একটা প্রশ্নটা এখানে একটা ওয়ার গেট দিলাম, দিয়ে আমরা এটা দিলাম ওয়ার। এটা এই দুইটা যদি সেম গেট তাহলে এটা দিলাম আমরা 2 নাম্বার গেট, এটা দিলাম 3 নাম্বার গেট, আর এগুলা দিলাম 1 নাম্বার গেট। এটা 1 নাম্বার, এটা 1 নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে 3 ধরনের গেট ব্যবহার করেছে। একটা এই প্রথমটা হলো নট গেট, দ্বিতীয়টা হলো NAND গেট, আর তৃতীয়টা হলো OR গেট। ঠিক আছে, এখন প্রশ্নগুলো যদি আমরা একটু দেখি, আমরা প্রশ্নগুলোর দিকে তাকাই। প্রশ্নগুলো বলা আছে প্রথমটা যে 2 এর পরিপূরক কি, 2 এর পরিপূরক কি, এটা আমরা জানি। একজন বলো তো 2 এর পরিপূরক কি? দুইয়ের পরিপূরক কি? কি ব্যাপার? তোমরা কি চলে যাচ্ছ? নেট নাই, অনেকে চলে গেল। প্রশ্নটা আমি লিখি। উদ্দীপকে y এ প্রাপ্ত সমীকরণ সমীকরণটি সরলীকরণ করে ফলাফল বের করে। আমি দেখি উদ্দীপকে, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো। উদ্দীপকে তৃতীয় অংশ, চতুর্থ অংশটার বরাবরই একটু ইয়া থাকে। 2 ও 3 নং, এটা 3, এটা ও, বা এখানে এবং দিই তাহলে 2 এবং 3 নং গেট দ্বয় পরস্পর স্থান পরিবর্তন করে। স্থান পরিবর্তন করলে যে লজিক সার্কিট পাওয়া যায় তা বাইনারি যুগের বর্তনীতে ব্যবহার উপযোগী বিশ্লেষণ করে। প্রশ্নটা একটু বড়, বুঝলে সহজ। আচ্ছা, এই আমাদের প্রশ্নটা যদি আমরা আবার একটু দেখি। সার্কিটের দেখো সরল, খুব বেশি জটিল না, এর মতো না। 1 এবং 2 তো কারো সমস্যা নাই। ক এবং ক স্যার খ নাম্বারটা
দ্বিতীয়টা জি স্যার। দ্বিতীয়টা হলো বাইনারি যুগ আর পরেরটা হলো বুলিয়ান যুগ। তো বাইনারি যুগ আর বুলিয়ান যুগ দুইটা ডিফারেন্ট আছে না নাকি? ডিফারেন্ট আছে। বাইনারি যুগে আমরা কি করি? বাইনারি যুগে আমরা 1 এবং 1 যখন যোগ করি তাহলে আমরা বলছি যোগফল থেকে এটা যোগফল কত হবে বলো তো? 1 0 1 0, এটা হলো বাইনারি। আর আমরা যখন 1 + 1 = 1 লিখবো, এটা হলো বুলিয়ান যুগ বা যৌক্তিক যুগ বলা। বুলিয়ান যুগকে বলা হয় যৌক্তিক যুগ বলা হয়, এটাকে যৌক্তিক যুগ বলা হয়। তার মানে তুমি বললে যে বাইনারি যুগ এবং যৌক্তিক যুগ এটা এক না। বাইনারি যুগ সরাসরি যোগ করা হয়, যৌক্তিক যুগ হলো যুক্তি মেনে চলে। তাহলে 1 এবং 1 বাইনারি যুগের ক্ষেত্রে হবে এটা, 1 + 1 এটা যোগ করলে হবে এটা। আর বাইনারি যুগের যৌক্তিক বুলিয়ান যুগের ক্ষেত্রে 1 + 1 যোগ করলে হবে এটা। এই কথাটা তোমাকে পরিষ্কার করে বলে দিতে হবে, ঠিক আছে? বাইনারি যুগে 1 + 1 যোগ করলে হবে 2, এবং বাইনারি 2 হলো 1 যোগ। আর যৌক্তিক যুগে 1 + 1 যোগ করলে হবে 1, ঠিক আছে? যৌক্তিক যুগ কি? যাদের আমরা যোগ করবো তাদের কমপক্ষে একটা 1 হলেই 1 হবে। এটা হলো যৌক্তিক যুগ বা বুলিয়ান যুগ, এটা দ্বিতীয়টা। আর প্রথমটা হলো বাইনারি যুগ। এই কথাটা এখানে বলে দিতে হবে, এটার উত্তর লেখার সময়, ঠিক আছে? দুইটা ভিন্ন জিনিস, একটা যোগফল হলো 1 0 আর একটা যোগফল হলো 1, ঠিক আছে? এটা আমরা এটার আনসারটা এটা দেব। আর দুইয়ের পরিপূরক তো জানি আমরা, দুইয়ের পরিপূরক কোন বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে 1 যোগ করলে যে সংখ্যা গঠন করা যায় সেটাই। অর্থাৎ বাইনারি সংখ্যা একের পরিপূরকের সাথে আরো 1 যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটাকে বলি আমরা দুইয়ের পরিপূরক। ওকে, তাহলে এক আমরা পারবো, দুইও পারবো, দুই তো বললাম। 3 নাম্বারটা আমরা 3 নাম্বার সব তো পারার পর 3 নাম্বার পারবো না? আচ্ছা, 3 নাম্বারটা আমরা দেখি। 3 নাম্বারটা বলছে y এর প্রাপ্ত সমীকরণটি, আগে সমীকরণটা বের করতে হবে, বের করার পরে কি করতে হবে? সরল করে ফলাফলটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে সমীকরণটাকে বের করি। দেখো আমরা এটা নেই, তাহলে এখানে a নট গেট পার হওয়ার পরে এখানে কি হবে? a নট হবে। আর এখানে আছে কি? এখানে আছে b। তাহলে এই গেটটার নাম হলো NAND গেট। NAND গেট পাওয়ার পরে এখানে কি হবে বলো তো? এখানে আউটপুটটা কি হবে? 2 নম্বর গেটটা চেঞ্জ করার পরে এখানে আউটপুটটা কি হবে? এখানে আউটপুটটা কি হবে? ইনপুট গুলোর গুণফলের নট হবে। একটা ইনপুটে a নট আর এটা হলো b, এটা হলো b। তাহলে তাদের গুণ করলাম, গুণ করে গুণফলের নট। তাহলে এখানে কি হবে বলো তো? এখানে কি হবে? b নট হোল নট। তাহলে y সমান কি হবে? তাহলে দাঁড়াচ্ছে বর্গের পরে কি হবে? তাদের কি হবে? যোগ হবে। একটা ইনপুট এটা, তাহলে y সমান আমাদের আসবে, এখানে y এর সমান আসবে আমাদের একটা ইনপুট হলো a নট b এটা, আরেকটা ইনপুট হলো a b নট ডাবল। এখন এটাকে সরল করতে হবে। এই যে টার্মটা আমরা পাইলাম এটাকে কি করতে হবে? সরল করতে হবে। সরল করার জন্য আমি ডান পাশে এটা নেই, আগের মতো এটাকে আমরা সরল করার চেষ্টা করি। আমার নেটটা একটু ডিস্টার্ব করতেছে সম্ভবত। আচ্ছা, তাহলে আমরা এটাকে সরল করি। y এর যে মানটা পাইলাম, y এর মানটা আমি আবার এখানে লিখলাম। y = আমরা পাইছিলাম হলো কি পাইলাম? a নট b হোল নট আর একটা হলো a b নট হোল নট। এটাকে সরল করব কি? সরল করব আমরা ডি মর্গান উপপাদ্য ব্যবহার করব। ডি মর্গান উপপাদ্য কি? এর দুইটার উপরে গুণফল থাকলে এটাকে লিখবো আমরা a নট প্লাস b নট। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করতেছি। তাহলে প্রথমটাতে আমরা কি লিখবো? প্রথমটার উপরে নট, প্রথমটা হলো a নট তার উপরে নট যোগ দ্বিতীয়টার উপরে নট, দ্বিতীয়টা হলো b এর উপরে নট। এটা লিখলাম প্লাস এই প্লাসটা লিখলাম। তারপরে কি লিখবো? দ্বিতীয়টা। তাহলে এখানে কি লিখবো? a নট প্লাস এটা লিখবো না? দেখো তো বুঝতে পারি কি? তাহলে এর উপরে দুইবার নট হয়, তাহলে এটা কি হবে? a, আর এখানে হলো b নট, আর এখানে আছে a নট, আর এটা হবে
বি। একটার উপরে দুইবার যদি পূরক হয় তাহলে এটার মান হলো বা এটাই থাকে। এই সূত্রটা আমরা এখানে ইউজ করি। এখন দেখো তো, এর সাথে এ নোট নিলাম আমরা, এই দুটো একসাথে রাখলাম, আর বি এর সাথে বি নোট নিলাম, তাহলে কি হবে? আলটিমেট রেজাল্টটা কি হবে বলো তো? 1 1 আসবে। 1 প্লাস 1 এটা 1 আর এটাও 1, 1 প্লাস 1 করলে 1, তাহলে আলটিমেট রেজাল্ট হলো আমাদের এটা। তোমার যে প্রশ্নটা বলা আছে যেটাকে সরল করো, সরল করে সরলীকৃত মানটা বের করো, তাহলে আমাদের আনসারটা আমাদের হবে এটা। বুঝতে পারছি? এটা এটা আমরা আগে চিত্রটা দিব, চিত্রটা দেওয়ার পরে আমরা এই কাজটা করব। ঠিক আছে? সবটা কিন্তু তোমরা ফ্রেশ করবে, আমি তো এখানে এক একটা এক এক জায়গায় করতেছি বোঝার সুবিধার জন্য, তোমরা ফ্রেশ করবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা চতুর্থ অংশটা। এটা কিন্তু একটু চিন্তার বিষয়, তোমাদেরকে চিন্তা করে নিতে হবে। আমরা চতুর্থটাতে যেটা দেওয়া আছে, দেখো উদ্দীপকের 2 এবং 3 নং গেট পরস্পর স্থান বিনিময় করে। তাহলে 2 নম্বর গেটে লোক এটা, আর 3 নম্বর গেট এটা। 2 নম্বর গেটটার নাম কি? NAND গেট, NAND গেট। আর 3 নম্বর গেটটার নাম OR গেট। OR গেট। এখন যদি আমরা এটা জায়গা পাল্টাইলে, অর্থাৎ এই গেট থেকে এখানে আনি আর এই গেট থেকে ওখানে নিই, তাহলে যে পরিবর্তন হবে, তাহলে আমরা যেটা পাবো সেটাকে আমরা মানে কি করছে বলছে যে পরিবর্তন করলে যে লজিক সার্কিট পাওয়া যায় তা বাইনারি যুগের বর্তনীতে ব্যবহার করা যাবে কিনা, বাইনারি যুগের ক্ষেত্রে। তো বাইনারি যুগের ক্ষেত্রে আমরা ওই যে অ্যাডার, এইদিকে ইঙ্গিত দিয়েছে যে অ্যাডার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো, সেটা হাফ অ্যাডার বা ফুল অ্যাডার যেটা হোক না কেন এটা। এখন আমরা আগে দেখতে হবে যেটা পাল্টায় আসলে কি ঘটে, ঘটনাটা কি ঘটে, এটা কি পারবো আমরা করতে? এই গেট থেকে এখানে নিয়ে, এই গেট থেকে ওখানে নিয়ে আসা। সৃষ্টি? জি স্যার, পারবো। সৃষ্টি কি পারবো বলবো? স্যার। পারবে। তাহলে আমাদের কি করতে হবে? চিত্রটাকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ এখানে আমরা OR গেটটা এখানে নিয়ে আসবো আর এটা এখানে নিব, নিয়ে y এর মানটা বের করব, বের করে এটাকে সরল করে দেখবো যেটা আসলে কি। আসলে আমি তোমাদের বলে দিই যেটা আসলে আসবে একটা XOR গেটের মতো, A XOR B এরকম একটা টার্ম আসবে। এটাকে সরল করার পরে এখানে তো আমরা ডাইরেক্টলি 1 চলে আসছে, ওইটাকে চেঞ্জ করার পরে y এর যে মানটা আসবে সেটা একটা XOR গেটের মতো হবে। আর XOR গেট তো আমরা হাফ অ্যাডারে ব্যবহার করি, ফুল অ্যাডারে ব্যবহার করি, তো তখন তুমি বলবা যে এটা অ্যাডারে ব্যবহার করা যায়। এভাবে আমরা যুক্তি দিয়ে দিয়ে দিই। তাহলে এই দুইটাকে ফ্রেশ করবা এবং এই তৃতীয় অংশটা তোমরা নিজেরা করবা। ঠিক আছে? তৃতীয় না, সরি, চতুর্থ অংশ। এই চতুর্থ অংশটা নিজেরা করবা। পারবা না? জি স্যার, পারবো। তুমি কি বলো? পারা যাবে? স্যার, ওই বাইনারি আর বুলিয়ান যুগের ওইটা আবার একটু বলেন বাইনারি ব্যাখ্যাটা। আমরা যখন যোগ করি, ধরো বাইনারি যখন যোগ করি, মনে করো 1 1 1 0 1, এটার সাথে মনে করো আমরা 1 1 1 এটা যোগ করব। যোগের নিয়মটা কি জানো? যোগের নিয়মটা হলো দুইটার যোগফল যদি বৃত্তির সমান হয়, এটা একটা বাইনারি সংখ্যা, মানে বৃত্তি 2, এটাও বাইনারি সংখ্যা বৃত্তি 2। আমরা নিয়মটা হলো যোগফল যদি বৃত্তির সমান হয় অথবা বেশি হয় তাহলে বৃত্তিটা আমরা বাদ দিয়ে যোগ করি। তাহলে 1 এবং 1 যোগ করলে কত হয়? 2। তো 2, এখানে বৃত্তি হলো 2, তাহলে যোগফল হলো 2 আর বৃত্তি হলো 2। তাহলে 2 থেকে 2 বাদ দিব, বাদ দিলে কত থাকে? 0। যখনই আমরা 2 বাদ দিব তাহলে এখানে বসাবো আমরা 0, আর যেহেতু আমরা 2 বাদ দিছি হাতে থাকবে 1। যেমন আমরা যখন দেখো 5 এবং 7 যোগ করি তাহলে যোগফল কত? 12। তো 12 না বসে আমরা কি করি? 12 থেকে বৃত্তিটা বাদ দিই, 10 বাদ দিই, বাদ দিয়ে কত হয়? 2। তাহলে এখানে বসে 2, আর যেহেতু 10 বাদ দিছি হাতে থাকবে 1, তারপরে এখানে হাতের 1 বসে। আমরা এই যুগটা তো ছোটবেলা থেকে করে অভ্যাস, তো এই জন্য আমরা ওইভাবে চিন্তা করি না। কিন্তু বাইনারি অক্টাল হেক্সার ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে যোগফলটা যদি বৃত্তির সমান হয় অথবা বেশি হয় তাহলে বৃত্তিটা আমরা বাদ দিই। ঠিক আছে? তাহলে 1 1 যোগ করলে কত? 2, 2 থেকে 2 গেলে 0। তাহলে 2 যেহেতু বাদ দিছি হাতে আছে 1, এই হাতের 1 এর সাথে 1 যদি আমরা যোগ করি তাহলে আবার 2 হবে। তাহলে 2 বৃত্তির সমান, তাহলে 2 থেকে 2 গেলে 0, হাতে থাকবে 1। এই 1 হলো 2 আর হাতের 1 হলো 3। তাহলে 3 হলো বৃত্তির চেয়ে বড়, তাহলে 3 থেকে 2 বাদ দিব, বাদ দিলে থাকবে কত? 1। যেহেতু আমরা বৃত্তি বাদ দিছি 2, হাতে আছে 1। এই 1 আর হাতের এই 1 2 আর হাতের 1 3। 3 থেকে বৃত্তি বাদ দিলে 2 বাদ দিলে থাকবে 1, হাতে আছে 1। হাতের 1 আর এই 1 মিলে হলো 2, 2 থেকে 2 গেলে 0, হাতে আছে 1। যেহেতু আর কিছু কোনো সংখ্যা নাই, হাতের 1। এইভাবে আমরা যোগ করি, যোগটা করা হয় এইভাবে। বুঝতে পারছো? স্যার, যুগটা বুঝছি, ওটা সাজাইয়া লেখাটা বুঝছি। তাহলে এটা 1 এবং 1 যখন আমরা যোগ করব, এই যে 1 এবং তুমি এভাবে যখন যোগ করবা দেখবা এটা একটা বাইনারি যুগ, এবং বাইনারি যুগের রেজাল্ট হলো এটা।
আর 1 এবং 1 যখন বুলিয়ান যোগ করবা, এটা একটা বুলিয়ান যোগ। বুলিয়ান যুগের ক্ষেত্রে যাদের যোগ করব তাদের কমপক্ষে একটা যদি 1 হয় ফলাফল হবে 1। এখানে দুইটাই 1, সুতরাং এখানে ফলাফল 1। এটা হলো বাইনারি যোগ, উপরেটা হলো বাইনারি যোগ। ঠিক আছে, তুমি বলবা বাইনারি যুগ হলো এটা, রেজাল্ট হলো এটা। আর বুলিয়ান যুগের ক্ষেত্রে বা যৌক্তিক যুগের ক্ষেত্রে কমপক্ষে একটা 1 হলেই একটা, এটা হলো যৌক্তিক যুগ বা বুলিয়ান যুগ। এই কথাটা তুমি তোমার নিজের মতো করে লিখো, ভাষাগত ভুল হলে আমি চেক করবো, তোমরা এটা লিখে আমাকে দিবা। ঠিক আছে, পুরো প্রশ্নটা তোমার মতো করে লিখো, যেটা বুঝে লিখে আমাকে দিবা। ভাষাগত ইয়া হলে দেখবা অনেকে সুন্দর করে লিখে, তোমাদের মাঝে অনেকে সুন্দর করে গুছিয়ে লিখতে পারে, আমি দেখলাম তো। হোমওয়ার্ক দিয়ে দিলা, সুন্দর। সবাই হোমওয়ার্ক দেও না, এটা কিন্তু ভালো জিনিসটা। হোমওয়ার্ক না দেওয়া মানে তুমি কাজটা করো না। কাজটা করবা, ভুল হোক শুদ্ধ হোক, আমরা এটা পরবর্তী ক্লাসে এটা শেয়ার করবো কোনো ভুল হলে। ঠিক আছে, মূল জিনিস এটা, চেষ্টা করো লেখার জন্য। ঠিক আছে, না হলে আমি হেল্প করবো। তাহলে তোমাদের কাজ হলো এই দুটো প্রশ্ন গুছিয়ে পরিষ্কার করে লিখবা। আর তৃতীয় অংশটা তো আমি করে দিই, চতুর্থ অংশটা আমি করে দিই, এটা তোমরা নিজেরা করবা সাথে চেঞ্জ করার পরে। ঠিক আছে, সৃষ্টি পারবো না? জি স্যার পারবেন। তাহলে আজকে আমরা এখানে রেখে দিই। আচ্ছা, আর কালকে আমরা একটা এক্সট্রা ক্লাস নিব, যেটা হলো আমরা কি শেষ করছিলাম গণিতের ত্রিকোণমিতির এই যে সপ্তম অধ্যায়টা, এটার এমসিকিউ যদি কোনো সমস্যা থাকে বা অন্য কোনো সমস্যা থাকে, আমরা সময় পাইলে আমরা এই প্রবলেমগুলো সলভ করব। তারপরে কিন্তু আমরা একটা পরীক্ষা নিব, তোমাদের বলছিলাম পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। স্যার পরীক্ষা কি ফুল সপ্তম অধ্যায় নাকি অর্ধেক করে দিবে? এটা তো অনেক বড়। এখনো করো নাই? কি বলো, অনেকদিন সময় পেলাম তো। করছি স্যার, মানে এটা তো এই 7টা চ্যাপ্টারটা একটু বড়, অনেকগুলা চ্যাপ্টার। তো কিন্তু সব মিলে কিন্তু একসাথে পরীক্ষাতে যখন প্রশ্ন থাকে, পুরাটা থেকে কিন্তু একটা কোয়েশ্চেনই থাকে, মানে একটা পড়া সেকেন্ড কোয়েশ্চেন থাকে বিভিন্ন অধ্যায় মিলে। তা আমরা একসাথেই দিলে মনে হয় সুবিধা হবে যদি একসাথে দিতে পারি। যাই প্রবলেম যেগুলো আছে সেগুলো তোমরা একটু দেখো, দরকার হলে 2-4 দিন সময় নিলাম আমরা। স্যার বলো। স্যার আমি তো এই যে সপ্তম অধ্যায় সম্পূর্ণটা করছি না, তো আমি এক্সাম দিতে পারবো না। তুমি ক্লাসে থাকো, দেখো, তারপরে যে প্রবলেম গুলো আছে আমরা করে না হয় তোমরা যারা একটু গ্যাপ আছে, আমরা নিজে আগে চেষ্টা করো, যেগুলো গ্যাপ আছে গ্যাপ গুলো আমরা আবার এক্সট্রা ক্লাস নিয়ে চেষ্টা করবো এগুলো কভার দেওয়ার জন্য। ঠিক আছে, আপাতত যে ক্লাসগুলা সামনে পাও এগুলো করো। আর পরে যারা যারা তোমাদের মধ্যে আরো সমস্যা আছে কারো কারো, তো এগুলো আমরা এক্সট্রা সময় নিয়ে, মানে অতিরিক্ত সময় হয় সন্ধ্যার পরে অথবা শুক্রবারে বসে আমরা এই ক্লাস সমস্যাগুলো আমরা সমাধান করব। ঠিক আছে, এরপরে কিন্তু আচ্ছা স্যার, পরে আমরা ইনভার্স ফাংশনে চলে যাব, তারপরে আমরা অন্তরীকরণ শুরু করব। ঠিক আছে, তাহলে আজকে আমরা রেখে দিই। আগামী দিন সবাইকে বললো থাকার জন্য, যার যার সমস্যা আছে সপ্তম অধ্যায়। কালকে কি এই টাইমে? কালকে এই টাইমে থাক, 2টা 2:15 এরকমই থাক নাকি, এটাই বেটার হবে। আচ্ছা স্যার, ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে রেখে দিচ্ছি। আদাব আদাব স্যার। স্যার।